নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। এই মুহূর্তে জানেন যে সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত? প্রায় 537 মিলিয়ন। আর 2045 সাল নাগাদ যেটা রিসার্চ বলছে যে এই সংখ্যাটা প্রায় 783 মিলিয়নে গিয়ে পৌঁছবে। আর ভারতবর্ষে এই মুহূর্তে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 77 মিলিয়ন। আর প্রি ডায়াবেটিক অর্থাৎ যারা এখনো ডায়াবেটিস যাদের ডিটেক্টেড হয়নি কিন্তু আগামী দিনে যারা ডায়াবেটিসে কনভার্ট হবেন, ডায়াবেটিক পেশেন্টে কনভার্ট হবেন, সেই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, প্রায় 25 মিলিয়ন। তাহলে বুঝতে পারছেন যে এই ডায়াবেটিস কি ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আগামী প্রজন্মের জন্য এটা একটা অ্যালার্মিং কিন্তু কন্ডিশন। তাই আজকে এই ভিডিওতে আমি এই ডায়াবেটিস নিয়ে বেশ কিছু কথা বলবো, যেটা কিন্তু সাধারণ যে গদবাধা যে কথাগুলো বলা হয় ডায়াবেটিস নিয়ে তার একটু বাইরে গিয়ে বলবো। এমন কিছু তথ্য আপনাদের দেব যেগুলো কিন্তু জানাটা প্রত্যেকটা মানুষের খুব দরকার। কারণ আমরা যদি এখন থেকে এই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে না পারি তাহলে আগামী দিনে আগামী ভবিষ্যতে কিন্তু পরিস্থিতিটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে আমাদেরকে। তো আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য, আমি একজন হোমিওপ্যাথি কনসালট্যান্ট এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই যে ডায়াবেটিস রোগটা এটা কি? দেখুন, খুব সাধারণভাবে যদি আমরা বলি যে আমাদের শরীরে যে সেলগুলো রয়েছে, আমাদের শরীরে প্রায় 70 ট্রিলিয়ন সেল রয়েছে বা কোষ রয়েছে। এবং 70 ট্রিলিয়ন মানে বুঝতে পারছেন, মানে 70-এর পরে আপনাকে আরো 12খানা শূন্য বসাতে হবে, এতগুলো সেল রয়েছে আমাদের বডিতে। এই যে সেলগুলো, এই সেলগুলোর যে কাজকর্ম করার জন্য, সেলগুলো যে ফাংশন করছে তার জন্য তার যেরকম খাবার দরকার, সেই খাবারগুলো প্রোভাইড করা হচ্ছে গ্লুকোজ। যে ইনস্ট্যান্ট যে সোর্স খাবারের সেটা হচ্ছে গ্লুকোজ। তা গ্লুকোজ আমরা কোত্থেকে পাই? না, আমরা যে খাবার খাই তার মধ্যে যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো থাকে, আমরা যে খাবার খাই তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু কার্বোহাইড্রেট থাকে। এবং সেই কার্বোহাইড্রেট খাবারটা কি হয় না, যখন আমাদের এটা যখন পরিপাক হয়, বিশেষ করে মেটাবলিজম হয় আমাদের লিভারে গিয়ে, সেখান থেকে কিন্তু গ্লুকোজ তৈরি হয় এবং গ্লুকোজ তৈরি হয় সেটা ব্লাডে আসে। কিন্তু ব্লাডে থাকলে তো হবে না, সেগুলো তো সেলের ভিতর ঢুকতে হবে। তা নাহলে সেলগুলো এই সোর্স পাবে কোত্থেকে, এনার্জির সোর্স বা খাবারের সোর্স পাবে কোত্থেকে? সেজন্য রয়েছে আমাদের ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে তৈরি হচ্ছে না, আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে বা অগ্নাশয় রয়েছে তার যে বিটা সেল রয়েছে, সেই বিটা সেল থেকে কিন্তু তৈরি হয় এই ইনসুলিন। এবং এই ইনসুলিনটা অনেকটা চাবির মতো, মানে কি যাকে বলে, সেই চাবির মতো। সে কি করে, সে এই যে গ্লুকোজটা রয়েছে সেটাকে কিন্তু ব্লাড থেকে ধীরে ধীরে আমাদের সেলের দিকে নিয়ে যায়। কিন্তু ইনসুলিন কিন্তু এটাকে সরাসরি সেলে প্রবেশ করাতে পারে না, কারণ এই সেলগুলোর মধ্যে আবার প্রত্যেকটা সেলে প্রায় 5000 থেকে 10,000 রিসেপ্টর রয়েছে। এটা একটা তালার মতো। তাহলে ইনসুলিনকে যদি আপনি চাবি বা কি বলেন, তাহলে এই রিসেপ্টর গুলো হচ্ছে গিয়ে এক একটা তালার মতন বা লকের মতন। এবং এই লক অ্যান্ড কি মেকানিজমে কি হয় না, ইনসুলিনটা গিয়ে ওই রিসেপ্টরের মধ্যে গিয়ে যুক্ত হয় এবং তালাটা খুলে যায়, তখনই কিন্তু সেলের ভিতর এই যে গ্লুকোজটা সেটা প্রবেশ করতে পারে। এইবার যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে এই রিসেপ্টরগুলোতে ওপর ইনসুলিন কাজ করতে পারছে না, মানে ইনসুলিন রিসেপ্টরগুলোকে ওপেন করতে পারছে না, ফলে সেলে যে গ্লুকোজটা ঢোকার কথা সেটা ঢুকতে পারছে না, তাহলে কি হবে না, ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকবে। কারণ আমরা যে খাদ্য খাবার খাচ্ছি তার মধ্যে যে অংশটা সেলে ঢোকার কথা সেটা ঢুকতে পারছে না, ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়ছে। এবারে আমাদের বডির একটা রিয়াকশনারি মেকানিজম রয়েছে, যেক্ষেত্রে সে কি করে, সে দেখছে যে না, গ্লুকোজ তো ব্লাডে বেড়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, তাহলে আরো ইনসুলিন তৈরি করো। তখন ইনসুলিন কিন্তু আরো বেশি বেশি পরিমাণে তৈরি হচ্ছে এবং তারপরেও গিয়ে দেখা যাচ্ছে যে পুরোপুরি কিন্তু সেই গ্লুকোজগুলোকে সে ভেতরে প্রবেশ করাতে পারছে না। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সে কিন্তু মেন দায়ী এই ডায়াবেটিসের জন্য, বা আরো প্রিসাইজলি যদি বলতে হয় টাইপ 2 ডায়াবেটিসের জন্য। টাইপ 1 ডায়াবেটিসের কারণটা অনেকটা আলাদা, সেটা নিয়ে আমি এই ভিডিওতে বেশি কিছু বলবো না। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের মেন কারণ কিন্তু হচ্ছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স। এবার যেই মুহূর্তে আপনার সুগার ধরা পড়লো, অর্থাৎ ব্লাডের মধ্যে দেখা গেল যে ফাস্টিং ব্লাড সুগার লেভেল মাপা হলো, সেটা অনেকটা বেশি বেরোলো, পিপি যেটা পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার সেটা বেশি বেরোলো, এবং HbA1c দেখা গেল যে আপনার অনেকটা হাই হয়ে রয়েছে। এবং HbA1c লেভেল তো আপনারা হয়তো অনেকেই জানেন যে 5.7 এর নিচে যদি থাকে তাহলে আপনি ঠিক আছেন। আপনার যদি 5.7 to 6.5 থাকে তাহলে আপনি প্রি ডায়াবেটিক, আর যদি 6.5 এর উপরে থাকে তবে আপনি ডায়াবেটিক। এবং দেখা গেল আপনার HbA1c হয়তো 6.5 এর উপরে, তখন কি হলো না, আপনাকে মেডিসিন দেওয়া হলো, আপনি মেডিসিন খাওয়া শুরু করলেন। প্রথম দিকে হয়তো আপনি লো ডোজে মেডিসিন খেলেন, তারপরে সুগার লেভেল মাপা হলো, সুগার লেভেল যখন আরো বেড়ে যাচ্ছে তখন আপনাকে হাই ডোজে ওষুধ দেওয়া হচ্ছে এবং আলটিমেটলি আপনাকে হয়তো
ইনসুলিন ইনজেকশন আপনাকে নেওয়া শুরু করতে হলো। এইভাবেই কিন্তু একটা মানুষ আস্তে আস্তে ডায়াবেটিক পেশেন্টে কনভার্ট হন। তাহলে এই ডায়াবেটিসের পিছনে মেন দায়ী কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন বা তারা যে সমস্ত ব্লাড রিপোর্ট নিয়ে আসেন, সেখানে আমি কিন্তু ইনসুলিন তার ব্লাডে কত আছে অর্থাৎ ফাস্টিং ইনসুলিন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটার কিন্তু কোনো বেশিরভাগ ডাক্তারই দেখি যে সেরকম কোনো টেস্ট তাকে করতে দেননি বা তিনি হয়তো করেননি। এবং এই ফাস্টিং ইনসুলিন লেভেলটা কিন্তু জানাটা খুব দরকার, কারণ আপনি যদি ধরুন ডায়াবেটিক এখন নাও হন কিন্তু আপনার ফাস্টিং ইনসুলিন যদি বেশি থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনি কিন্তু ডায়াবেটিসে কনভার্ট হবেন। তাহলে এই ফাস্টিং ইনসুলিনটা কিন্তু আপনার ব্লাডে কত আছে অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে ইনসুলিনটা মাপা অবশ্যই দরকার। কারণ আপনার হয়তো দেখা গেল যে সুগার লেভেল এই মুহূর্তে নর্মাল রয়েছে, আপনার HbA1cও নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে, কিন্তু দেখা গেল আপনার ফাস্টিং ইনসুলিন লেভেল অনেকটা বেড়ে রয়েছে, যেটা 2.6 থেকে 6 এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে থাকলে আপনি নর্মাল। যেই 6 এর উপরে চলে যাবে তাহলে কিন্তু বুঝতে হবে যে আগামী দিনে আপনার কিন্তু ডায়াবেটিস হতে পারে। তাহলে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য কিন্তু বছরে একবার করে অবশ্যই আপনার এই ফাস্টিং ইনসুলিনটা কিন্তু মাপাটা খুব দরকার। এবং এটা বললে খুব ভুল হবে যে আপনার ফাস্টিং ইনসুলিন যদি বাড়ে বা বেশি থাকে তাহলে শুধু যে আপনি ডায়াবেটিক হবেন এরকম নয়, আপনার কিন্তু আরো বিভিন্ন রোগ হতে পারে। কি কি রোগ হতে পারে? আপনার কোলেস্টেরল বাড়তে পারে, আপনার ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে, আপনার অ্যাবডোমিনাল ফ্যাট যেটা আজকে খুব প্রবলেম, ওবেসিটির যে প্রবলেম অর্থাৎ মানুষের ওজন বেড়ে যাচ্ছে, BMI বেড়ে যাচ্ছে, এই সমস্যাটা কিন্তু ফাস্টিং ইনসুলিন থেকে হতে পারে। আপনার বিপি অর্থাৎ হাইপার টেনশনের সমস্যা আসতে পারে, বিপি বাড়তে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে। এবং শুধু তাই নয়, আপনার থাইরয়েড ডিসফাংশন পর্যন্ত হতে পারে। কারণ আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড যে হরমোনটা তৈরি করে T3 এবং T4, মেনলি এটা T4 তৈরি করে অর্থাৎ থাইরক্সিন হরমোন তৈরি করে, সেটা কিন্তু এবং অল্প পরিমাণে T3 তৈরি করে। এবং এই T4টা কিন্তু T3তে কনভার্ট হয় মেনলি আমাদের লিভারে এবং কিছু অংশ কিডনি এবং অন্যান্য পেরিফেরাল টিস্যুতে। এবং লিভারে যে T4 থেকে T3 যে কনভার্সনটা, এটা ঠিক মতো হতে পারবে না যদি আপনার ফাস্টিং ইনসুলিন লেভেল অনেক হাই থাকে। তাহলে বুঝতে পারছেন যে এই ফাস্টিং ইনসুলিন লেভেল জানাটা কতটা দরকার। তাহলে আবারও বলছি যে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য কিন্তু বছরে অন্তত পক্ষে একবার করে আপনার ফাস্টিং ইনসুলিন অবশ্যই চেক করুন। এবং এই ফাস্টিং ইনসুলিনকে আপনি যদি নর্মালি রাখতে পারেন তবেই কিন্তু আপনি এই যে ঘটনাটা অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার যে ঘটনাটা, তার থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, সেটাকে আপনি প্রতিহত করতে পারবেন। এবং আগামী দিনে এই শুধু ডায়াবেটিসের হাত থেকে যে রক্ষা পাবেন তাই নয়, আপনার যে বাদবাকি যে গুলো বললাম অর্থাৎ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, ওবেসিটির সমস্যা হওয়া, থাইরয়েড ডিসফাংশন হওয়া এবং মহিলাদের মধ্যে PCOD, PCOS এই যে সমস্যাগুলো আজকে বাড়ছে, এর পিছনেও কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স একটা বড় কারণ। তাহলে বুঝতে পারছেন যে এই ফাস্টিং ইনসুলিন লেভেলটা জানাটা কতটা দরকার। এবার কথা হচ্ছে, ধরুন আপনার ফাস্টিং ইনসুলিন লেভেল অনেক বেশি বেরোলো, আপনি হয়তো ডায়াবেটিক বা হয়তো নন ডায়াবেটিক বা হয়তো আপনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে রয়েছেন। এবার কথা হচ্ছে আপনি এই ফাস্টিং ইনসুলিন লেভেলকে কমাবেন কি করে। এক্ষেত্রে কিন্তু আসছে আপনার লাইফস্টাইল মডিফিকেশনের যে ব্যাপারটা, যে বারে বলা হয় যে এইটা আপনাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করেই করতে হবে। তো আমি ছোট করে বলে দেই, মেনলি হচ্ছে ডায়েট। আপনাকে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার অনেকটা কমাতে হবে, যতটা কম সম্ভব আপনি খাবেন। কারণ আপনি হয়তো চায়ে চিনি খাচ্ছেন না, আপনি হয়তো ভাবছেন যে আমি তো চিনি খাচ্ছি না, কিন্তু এরকম পেশেন্ট প্রচুর পাই যারা বলেন ডাক্তারবাবু আমি চায়ে চিনি খাই না, কিন্তু রাত্রিবেলা একটা করে রসগোল্লা খাই বা একটা করে মিষ্টি খাই। আপনি কিন্তু অনেক চামচ চিনি অ্যাকচুয়ালি খাচ্ছেন। বা আপনি যে ভাত খাচ্ছেন, আপনি যে রুটি খাচ্ছেন, আপনি যে ধরুন অন্যান্য যে খাবারগুলো খাচ্ছেন, প্রত্যেকটার মধ্যেই তো গ্লুকোজ আছে। তাহলে আপনাকে কিন্তু এই কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে হবে এবং আপনার শরীরে কতটা দরকার সেটা জেনে আপনাকে সেই বুঝে কার্বোহাইড্রেট আপনাকে ইনটেক করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে প্রোটিন ইনটেক বাড়াতে হবে, বিশেষ করে লিন প্রোটিন, পোলট্রির যে প্রোটিন বা ব্রয়লার চিকেন আপনি খেতে পারেন। আপনি ডিম খুব ভালো একটা খাবার, এক্ষেত্রে ডিমের মধ্যে ভালোই মোটামুটি প্রোটিন থাকে এবং এছাড়া অন্যান্য ভিটামিনস থাকে। এছাড়া ভালো যে ফ্যাটস গুলো রয়েছে, যেক্ষেত্রে আপনি ধরুন ওমেগা 3 যেখান থেকে পাবেন, এগুলো খাওয়া আপনার জন্য দরকার। এছাড়া ফাইবার ইনটেক আপনাকে বাড়াতে হবে। এই ধরনের খাবারের মধ্যে থাকতে হবে প্রচুর ভেজিটেবলস, বিশেষ করে গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলো আপনাকে খেতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, আপনাকে ঘাম ঝরিয়ে হাঁটা সকালে 8 ঘন্টা বা 10,000 স্টেপ যেটা বলা হয়। এছাড়া আপনি সাইক্লিং করতে পারেন, আপনি সুইমিং করতে পারেন, এগুলো আপনি করতে পারেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আজকের দিনে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের আরেকটা বড় কারণ হচ্ছে স্ট্রেস। এক্সেসিভ স্ট্রেস যদি আপনার থাকে, মেন্টাল স্ট্রেস যদি থাকে, সেক্ষেত্রে সেটাকে আপনাকে কমানোর চেষ্টা করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘুম।
আপনার ঘুমটা কিন্তু সারাদিনে অন্ততপক্ষে 7 থেকে 9 ঘন্টা আপনার বয়স অনুসারে এবং আপনার কাজ কি করছেন তার উপর ডিপেন্ড করে 7 থেকে 9 ঘন্টা কিন্তু আপনাকে সারাদিনে ঘুমোতে হবে, সাউন্ড স্লিপ যেটাকে বলে। তো এইগুলো যদি আপনি ঠিকমতো করেন, অর্থাৎ আপনার লাইফস্টাইল মডিফিকেশন যদি ঠিকমতো আপনি করতে পারেন, লাইফস্টাইল ম্যানেজমেন্ট যদি ঠিকমতো করতে পারেন, এবং বছরে একবার করে ইনসুলিন যদি আপনি ফাস্টিং ইনসুলিন লেভেল কত আছে আপনি যদি দেখেন, এবং ইনসুলিন লেভেলটাকে যদি আপনি নর্মাল রেঞ্জের মধ্যে, যেটা আপনি বললাম যে 2.6 থেকে 6 এই রেঞ্জের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে হিউজ একটা আউটবার্স্ট হতে চলেছে ডায়াবেটিসের, তার হাত থেকে কিন্তু আমরা আমাদের কিন্তু রক্ষা করতেই পারবো এবং আমাদের যে পরের জেনারেশন তাদেরকেও কিন্তু রক্ষা করতে পারবো। আর যদি মনে করেন যে না এক্স্যাক্টলি কিভাবে কোন কোন ধরনের খাবার কিভাবে খেলে, বা স্ট্রেস লেভেল আমি কিভাবে কমাবো, বা আমি আমার ঘুমটাকে কিভাবে ঠিক করব, বা আমি এক্সারসাইজ এক্স্যাক্টলি কি করব ইত্যাদি নিয়ে যদি একটা সেপারেট ভিডিও মনে করেন যে আপনাদের দরকার, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো যে সেই নিয়েও একটা ভিডিও করার। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। নমস্কার।